নমস্কার বন্ধুরা, আজ আমরা খুব একটা জ্বলন্ত টপিকের ওপর আলোচনা করব। টপিকটা কীরকম, যেহেতু ভারত আজ প্রায় পুরো পৃথিবীর ডায়াবেটিস এবং প্রি ডায়াবেটিস এই দুটো রোগের ক্যাপিটাল হয়ে বসেছে, তাই আমাদের চেম্বারে যত রুগী আসছে ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিক স্টেটের, তাদের আমরা একটা নির্দিষ্ট ডায়েট বানিয়ে দিচ্ছি এবং কিছুদিন চলার পর কারো ওষুধ লাগছে, কারো ওষুধ লাগছে না। তারপরে যখন রুগী রিভিউতে আসছে বলছে, ডাক্তারবাবু আমি কিন্তু দেখুন ফাস্টিং পিপি, বেশিরভাগ ক্ষেত্রে পিপিটা খুব বেশি থাকছে। তারা বলছে আপনি যেরকমভাবে ডায়েট করে দিয়েছেন বা ডায়েটিশিয়ান দিদি যেভাবে ডায়েট করে দিয়েছেন, আমি ওই ছোট এক বাটি মাপের ভাত বা রাতে দুটো রুটি, বাকি শাক সবজি মাছ মাংস এগুলো খাচ্ছি, কিন্তু তাও আমার সুগারটা বেশি থাকছে। এটা একটা জ্বলন্ত সমস্যা। অ্যাকচুয়ালি আমরা যেরকম ডায়েট করে দিচ্ছি আপনারা সেই ডায়েটই ফলো করছেন একদম নিশ্চিত। আমরা বাড়ির লোকের সাথে কথা বলেও বুঝি যে উনি তার বেশি খাচ্ছেন না, তাহলে সাথে কারো ওষুধ চলছে, কারো চলছে না। তাহলে পিপিটা কন্ট্রোল হচ্ছে না কেন? বয়স অনুযায়ী, ওজন অনুযায়ী, এই খাওয়ায়, এই ডায়েট চার্টে ক্যালোরি অনুযায়ী কন্ট্রোল তো হয়ে যাওয়ার কথা। তাহলে ভুলটা কোথায় হচ্ছে? ভুলটা হচ্ছে ফুড সিকোয়েন্সিংয়ে, মানে কোন খাবারের পর কোন খাবারটা আপনারা খাবেন, এইটা একটা বিরাট বোঝার ব্যাপার আছে। আজ আমরা এই ফুড সিকোয়েন্সিং, মানে আপনার একটা থালি যদি আপনাকে দেওয়া হয়, এই প্লেটের কোন খাবারের পর কোন খাবারটা খেলে সবচেয়ে বেশি আপনি অপটিমাম আপনার ডায়াবেটিসটা কন্ট্রোল করতে পারবেন, সুগারের পিপিটা অপটিমাম কন্ট্রোল হবে, এমনকি HbA1cও খুব ভালো কন্ট্রোল হবে, এই বোঝাতে আজকে আমাদের এই পর্বটি। তাহলে পরিচয় পর্বে বলি। নমস্কার, আমি ডক্টর অনুপম সিনহা, জেনারেল ফিজিশিয়ান, প্রক্টোলজিস্ট, লাইফস্টাইল মডিফায়ার, এই পর্বে আপনাদের হোস্ট। আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল। তাহলে এবার মূল পর্বে এবার ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। এই ছবিটি হলো একটি ভারতীয় থালির, নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, মোটামুটি ভারতীয় থালিগুলো এরকম, যেটা আমাদের প্রিন্সিপাল ডায়েট। লাঞ্চ হতে পারে বা ডিনারে ভাতের জায়গায় রুটি হয়ে যাবে। দেখুন প্লেটটা খেয়াল করে, এই প্লেটের 75 ভাগ, 60 থেকে 75 ভাগ জুড়ে রয়েছে সাদা ভাত বা রুটি। অতএব মেন ফুড সোর্স হচ্ছে কার্বোহাইড্রেট। এবং তারপরে বাটিগুলোর দিকে খেয়াল করুন, বাকি ডাল, সবজি, সালাড এগুলো থাকছে অল্প অল্প, 10 to 12% বা 15%। প্রোটিন, মাছ বা মাংস এগুলো থাকছে 20 to 30%। বাকি 5% থাকছে আমাদের ডেজার্টস, মিষ্টি, বা কেউ যদি টক দই খান হয়তো টক দই বা মিষ্টি দই এগুলো। আপনাকে এই সিকোয়েন্সে যে খাবারটা দেওয়া হয়েছে এটা আপনাকে বদল করতে হবে। খাবারের এই সিকোয়েন্সটা বদল করলেই দেখা যাবে আপনি অপটিমাম খাবার কমাতে হবে না, কারণ আর কত খাবার কমাবেন, শরীর তো কমজোর হয়ে যাবে, এরপর শরীর ম্যালনিউট্রিশনে ভুগবে। কিন্তু এই খাবারের কোনটার পর কোনটা খাবেন এই সিকোয়েন্সটা বদল করলে কিন্তু আপনি অনেকটা বেটার হয়ে যাবেন। সাধারণত আমরা খাই কিরকমভাবে দেখবেন, দুপুরে আমরা খেতে বসেছি, সে আপনি হোটেলে বলুন, রেস্টুরেন্টে বলুন, বিয়ে বাড়িতে বলুন বা নিজের বাড়িতে বলুন, প্রথমে ভাতটা মেখে আমরা শুক্তো দিয়ে বা কোনো একটা কিছু দিয়ে খেলাম, তারপরে আমরা কিছুটা আবার ভাত ডাল দিয়ে, কিছুটা ডাল দিয়ে খাওয়ার পর আবার ভাত সবজি দিয়ে, কিছুটা সবজি দিয়ে খাওয়ার পর আবার ভাত মাছ বা মাংস দিয়ে, এইভাবে ভাতই হয়ে উঠছে। বা রুটি যারা খাচ্ছেন, এই কার্বোহাইড্রেটই হয়ে উঠছে আমাদের মেন খাবার। বদলাতে হবে এই জায়গাটায়, তাহলেই অনেকটা আরও অপটিমাম কন্ট্রোল পাবেন, ওষুধ নিয়েও বা ওষুধ ছাড়াও। কীরকম বদলাতে হবে? এরকম হবে, আপনাকে খাবারে ফাইবারের পরিমাণ বাড়িয়ে তুলতে হবে। ফাইবারটা আপনি বিভিন্নভাবে বাড়তে পারেন, পরে পরে বলছি। প্রথমে যখন খাচ্ছেন আপনি বড় একটা বোলে দুপুরে বা রাত্রে স্যালাড নিন। স্যালাডটা যে কোনো জিনিস দিয়ে হতে পারে, টমেটো, শসা, পেঁয়াজ, গাজর, বিট, এগুলো একটা স্যালাড করুন। এই স্যালাডটা খান মোটামুটি একটা মিডিয়াম সাইজ বোলে। এই স্যালাডটা খেলে কি হবে, এই স্যালাডের যে ফাইবার এবং মাইক্রোনিউট্রিয়েন্টস, ফাইবারটাও কিন্তু কার্বোহাইড্রেট, কিন্তু এটা ভাত বা রুটির মতো ফাইন কার্বোহাইড্রেট না, যেটা আপনার পেট থেকে চট করে স্টমাক থেকে ইন্টেস্টিনে কার্বোহাইড্রেট রূপে শরীরে ঢুকে যাবে এবং সুগারের এইরকম একটা বিপুল, এই গ্রাফটার মতো বিপুল স্পাইক বাড়াবে। এটা বাড়াবে না, এই ফাইবারটা গিয়ে পেটে একটা ভর্তি ভর্তি সেন্সেশন আনবে, ফুল সেন্সেশন আনবে। যদি আপনি পুরো স্যালাডটা খান তাহলে আপনার এমনিতেই পরের যে খাবারগুলো সেটার ইনটেক কমে যাবে। এই স্যালাডটা খাওয়ার পর আপনি ডাল দিয়ে খান, প্লেন ডাল, ভাত খেতে হবে না, ভাত এখনো ভাতে আসেনি, ভাত বা রুটিতে আসেনি, এক বাটি ডাল এমনি চুমুক মেরে খান। এই ডালটাতেও কার্বোহাইড্রেট থাকলেও সেটা
ফাইন কার্বোহাইড্রেট না, প্লান্ট ডেরিভেটিভ কার্বোহাইড্রেট, প্রোটিনের সোর্স ডাল। তারপর ভাত এবার খাওয়া আরম্ভ করুন, অল্প পরিমাণ ভাত, একটু সবজি দিয়ে, পটলের সবজি, শিমের সবজি, ফুলকপির সবজি, আলু কুমড়োটা এড়িয়ে, বরবটি থাকতে পারে, আলু কুমড়োটা এড়িয়ে সব সবজি দিয়ে অল্প অল্প করে খান। দেখবেন ওই যে ফার্স্টে কার্বোহাইড্রেটটা খেয়েছেন, ওই যে ফার্স্টে স্যালাডটা খেয়েছেন, ডালটা খেয়েছেন, তারপরে যে সবজি দিয়ে খাচ্ছেন, দেখবেন অলরেডি পেট অনেকটা ভরে গেছে। আমাদের প্রিন্সিপাল আমরা কি করি, কার্বোহাইড্রেট, ভাত, রুটি এগুলো বেশি খাই, বাকি জিনিসগুলো কম খাই। করতে হবে ঠিক রিভার্স। তাহলে ফাইবারটা ঢুকেছে, পেট কিছুটা ভর্তি হলো, এবং তারপরে আপনার ওই সবজিটা যাচ্ছে, তাতে আপনার পেটে একটা ভর্তি ভর্তি সেন্সেশন আসবে। বাকি আর একটু যদি ভাত খেতে ইচ্ছা করে, সেইটা এবার মাছ মাংস দিয়ে খান। মাছ মাংসে কি আছে, প্রোটিন আছে, ফ্যাট আছে, তাহলে প্রোটিন ফ্যাটের চাহিদাটাও পূরণ হবে। 1 পিস 2 পিস মাছ খেতে পারেন, 2-3 পিস চিকেন খেতে পারেন, অসুবিধা কিছুই নেই। রেড মিটটা আমরা খুব একটা অ্যালাউ করি না, কালে ভদ্রে খেতেই পারেন, অনুষ্ঠান বাড়িতেই খেতে পারেন। এরপরে দেখবেন যখনই আপনারা খাবেন, আমাদের পেটের স্টমাক লাইনিং থেকে ঘেরিন বলে একটা খাওয়ার কন্ট্রোলের হরমোন বেরোয়। আপনি প্রথমে যদি কার্বোহাইড্রেট খেতে শুরু করেন, তাহলে এই ঘেরিনটাও বাড়তে শুরু করবে। কিছুক্ষণ কার্বোহাইড্রেট খাওয়ার পর আপনার পেটের ফুল ভাব আসলেও এই ঘেরিনের প্রভাবে 3-4 ঘন্টা পর আবার আপনার খিদে পাবে, যার ফলে আপনি আবার খেতে চাইবেন। কিন্তু যদি প্রোটিন, ফাইবার এগুলো দিয়ে পেটটা ভর্তি করেন, তাহলে কিন্তু ঘেরিন অতটা স্টিমুলেট হবে না। এই ঘেরিনটা পাকস্থলীর স্টমাক লাইনিং থেকে ব্রেনে সিগন্যাল পাঠায় যে আপনার পেট খালি, আপনাকে আবার খেতে হবে, যার ফলে আপনি বারবার কার্বোহাইড্রেট দিয়ে খেলে এটা 3-4 ঘন্টা পর পর খিদেটা পাবে। যদি এটা ফাইবার বা প্রোটিন দিয়ে ভরেন, এই ডিউরেশনটা অনেকটা বাড়বে, অনেকক্ষণ পেটটা ভর্তি ভর্তি থাকবে, সিগন্যালটা কম যাবে, যার ফলে সবসময় পেটটা একটা ভর্তি ভর্তি থাকবে, যার ফলে আপনার খাওয়ার ইচ্ছাটা কমবে, ওভার ইটিং হয়ে যাবে না। ওভার ইটিং থেকে আপনার ওবেসিটি, আপনার অতিরিক্ত গ্লুকোজ স্পাইক হওয়া, এগুলো কমবে। এবার একদম লাস্টে যদি তারপরেও আপনার খেতে ইচ্ছা করে, আপনি একটু মিষ্টি যদি খেতে চান, টক দই এগুলো খেতে পারেন, টক দইটা খাওয়া যেতে পারে। তাহলে এইভাবে আপনার ফুড সিকোয়েন্সটা বদলান। ফুড সিকোয়েন্সের ওপর কিন্তু অনেকটা কিছু ডিপেন্ড করছে, না হলে আপনি কোনো মতেই 2 ঘন্টা পর যে সুগার স্পাইক হচ্ছে এটা আটকাতে পারবেন না যদি প্রথম থেকে রিফাইন্ড কার্বোহাইড্রেট খান। আরেকটা জিনিস, আরেকটাভাবেও পেটে একটা ফুলনেস আনতে পারেন। সকালে বা দুপুরে খাওয়ার বেশ খানিকক্ষণ আগে, ঘন্টা 2 আগে একটা সিড খান, কোনো চিয়া সিড হতে পারে, ব্যাসিল সিড হতে পারে, ফ্লেক্স সিড হতে পারে, এগুলো ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখুন। যে কোনো একটা টক দইয়ের সাথে মিশিয়ে 100 টক দইয়ের মধ্যে 2-3 চামচ মিশিয়ে খান। এই সিডগুলো হাইলি ফাইবার কন্টেনিং। যেমন চিয়া সিড যদি খান, তার মধ্যে মোটামুটি 1 কাপ ভেজানো চিয়া সিডে যদি খেতে পারেন, তাহলে 6 থেকে 7 গ্রাম মতো ফাইবার পাবেন। ব্যাসিল সিডে সবচেয়ে বেশি পাওয়া যায় 10 to 15 গ্রাম। আর ফ্লেক্স সিডটা একটু শক্ত, গ্রাইন্ড করে ক্রাশ করে রাখতে হয় বোতলে, সেখান থেকে 2 চামচ টক দইয়ে মেরে খেতে পারেন খাওয়ার আগে। এইটাও পেটে একটা ফুলনেস, একটা ভর্তি ভর্তি ভাব রাখে, যার ফলে আপনার ওভার ইটিং বা খাওয়ার অতিরিক্ত খেয়ে ফেলার সম্ভাবনাটা কিন্তু কমে। এই মোটামুটি ফুড সিকোয়েন্স কি দাঁড়ালো, প্রথমে স্যালাড খান বেশি করে, ডাল খান, চুমুক দিয়ে খান, তারপরে দরকার হলে ভাতের সাথে মেখে খান, সবজি খান, তারপরে প্রোটিন, মাছ মাংস ডিম যা খাবেন সেটা খান, লাস্টে একটু টক দই খান। তার ফলে যখন এই প্রথম থেকে ক্রমান্বয়ে খাবারগুলো পড়বে, আপনার পেটে ভাত খাওয়ার বা রুটি খাওয়ার ইচ্ছাটা কমে যাবে। কার্বোহাইড্রেট কম খেলেও আপনার অসুবিধে নেই, কিন্তু বাকি মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো যাবে, পেট ভর্তি থাকবে এবং অপটিমাম গ্লুকোজ কন্ট্রোলটা পাবেন। আর ফাইবার থাকার জন্য কনস্টিপেশনটাও অনেকটা রিলিফ হয়ে যাবে, কারণ ডায়াবেটিস রোগীর কিন্তু সাথে কনস্টিপেশনও থাকে। আশা করি এই ফুড সিকোয়েন্স, কোন খাবারের পর কোন খাবার খেলে শুধু খেয়ে গেলেই হবে না। আপনি যদি ভাবেন পেট তো একটাই, সব এক জায়গায় গিয়ে পড়ছে, একসাথে কাজ হবে না। এই সিকোয়েন্স অনুযায়ী যদি খান, এটা কিন্তু আপনার ডায়াবেটিস কন্ট্রোলে এবং প্রিডায়াবেটিক স্টেজে অপটিমাম কন্ট্রোলে আপনাকে ভীষণ সাহায্য করবে। আশা করি তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অন্যদের মধ্যে তথ্যগুলো শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ তো রইলই। সবাইকে আবার বিদায় জানাচ্ছি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শীঘ্র একটি নতুন পর্বে আমাদের আবার দেখা হবে, ততক্ষণের জন্য বিদায়, নমস্কার।